Assalamu alaikum wa rahmatullah. Bismillahir Rahmanir Rahim. My dear students, hope all of you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. I am also sending salam and my greetings to your guardians and the people who will hear my lesson of today. My dear students, today I will discuss about a topic of your English. This topic name is reals. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো যে আমাদের স্কুল বন্ধের পরে স্বাভাবিক ক্লাস কার্যক্রম চলার পর থেকে বন্ধ হওয়ার পর থেকে আমরা অনলাইনে ক্লাস কার্যক্রম নেওয়া শুরু করেছি। ইতিমধ্যেই তোমরা এই সুবিধা বুক করতে চলেছ। আমরা চেষ্টা করছি তোমাদের এই শিক্ষা ক্ষেত্রে তোমাদের জন্য কোনো ক্ষতি না হয়, যেন তোমাদের পড়ালেখা সুন্দরভাবে তোমরা চালিয়ে যেতে পারো। সেই জন্য আমরা অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের পড়ালেখাকে আরও বেগবান করার চেষ্টা করছি। আমি মনে করি যে তোমাদের এক্ষেত্রে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পারে তোমাদের শিক্ষা এবং আমাদের এই প্রচেষ্টাকে আরও ফলপ্রসূ করার জন্য। আমি সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সেই সাথে তোমাদের আব্বা আম্মা, তোমাদের আরও অভিভাবক এবং যে সকল ভাই বোনেরা আমাদের এই ক্লাসগুলো উপভোগ করে সবাইকে স্বাগত জানাই সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুরের পক্ষ থেকে। আজকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে একটা টপিক আছে যেটা হচ্ছে রিয়ারেন্স, এই রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অদ্যবধি ক্লাস 3-4 পড়েও এই বিষয়টা পড়ে আসছো। ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে rearrange the jumbled words and make a meaningful sentence or sentences. নির্দেশনাটা থাকে যে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলে, আমাদের কি কি বিষয় জানা থাকলে এই রিয়ারেন্সটা আমরা সলভ করতে পারবো, এই বিষয়টা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো তোমাদের কাছে অত্যন্তই সহজ হবে যদি তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকে, যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে এবং টেন্স সম্পর্কে ধারণা থাকে। আমার মনে হয় যে এই তিনটা বিষয় সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকে, আমরা ইনশাল্লাহ এটা সলভ করতে পারবো। আরও অনেক বিষয় এটার সাথে রিলেটেড আছে, কারণ কথায় বললে যে কান টানলে মাথা আসে। তদ্রূপ ইংরেজি গ্রামার বলো, বাংলা ব্যাকরণ বলো, আরবি ব্যাকরণ বলো, যে কোনো ভাষারই ব্যাকরণ বলো না কেন, একটা বিষয় পড়তে গেলে আরেকটার সাথে আমাদের সম্পৃক্ততা বা আমাদের জড়িত হতেই হবে, কারণ একটার সাথে আরেকটা রিলেশন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে ধরা যাক আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি রিয়ারেন্স। প্রথম দিয়ে আমি সেন্টেন্সটা লিখেছি, দেখো এখানে 5টা ওয়ার্ড আমি লিখেছি। এক নম্বরে রিড, ফাইন্ড, ক্লাস, আই, ইন। তাহলে এখানে 5টা ওয়ার্ড আছে। এখন ধরে নিতে হবে তোমাদেরকে, আমি বললাম যে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এবং টেন্স তোমাকে নির্ধারণ করতে হবে। এখানে লাস্টে একটা ফুল স্টপ জুড়ে দেওয়া হয়েছে। যদি দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো জাম্বল সেন্টেন্সে যদি এলোমেলো বাক্যে শেষে ফুল স্টপ থাকে, তাহলে প্রথমে ধরে নিবা তুমি এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, অর্থাৎ সেটা অ্যাফারমেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। 2 নম্বর সেটা ইম্পারেটিভ হতে পারে। 3 নম্বর সেটা অবজেক্টিভ হতে পারে। 4 নম্বর সেটা এক্সক্লামেটরি সেন্টেন্সও হতে পারে, কিন্তু প্রথম দিকে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, সেটা ব্যতিক্রম হবে। তো এখন আমরা যে 1 নম্বর সেন্টেন্সটা দেখলাম, রিড, ফাইন্ড, ক্লাস, আই, ইন, এখানে ফুল স্টপ আছে, বাস। তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদেরকে সাবজেক্ট চিহ্নিত করতে হবে। তাহলে প্রদত্ত বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই রয়েছে। সাবজেক্ট হিসেবে কি রয়েছে? আই। তাহলে আমরা আই কে এখানে সাবজেক্টের পরে আমরা লক্ষ্য করছি প্রদত্ত সেন্টেন্সটিতে একটা বার বসে। তাহলে সাবজেক্টের পরে সাধারণত বার বসবে এখানে, যেহেতু কি বার আছে এখানে? রিড। তাহলে আই রিড, হ্যাঁ আই রিড, আমি পড়ি। এখানে দেখো কি কি বার, আর 3টা ওয়ার্ড আছে, ইন, ক্লাস আর 5। তাহলে আমরা প্রথমে এখানে ইন ক্লাস 5
তাহলে কি লিখবো আমরা? আই রিড ইন ক্লাস 5, ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তাহলে এখানে আই রিড ইন ক্লাস 5 একটা অর্থপূর্ণ বাক্য হয়ে গেল, কিন্তু একটু প্রশ্ন থেকে গেল যে ওয়ার্ড 5টা ওয়ার্ড ছিল, এখানে প্রথমে আমরা ফাইন্ড আউট করলাম সাবজেক্ট কোনটা আছে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রথমে আমাকে সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হলো। প্রথমে সাবজেক্ট বের করলাম এর পরে আমি দেখলাম ভার্ব হিসেবে আমরা দেখছি এখানে যে রিড রয়েছে, তাহলে আই রিড আমি পড়ি। আর ক্লাস 5 এটা ক্লাসের নাম, এটা নাউন। আর ইনটা হচ্ছে কি? প্রিপোজিশন। তোমরা সবাই জানো প্রিপোজিশন সাধারণত কি নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। তাহলে আই রিড এরপরে হবে কি ইন, আই রিড ইন ক্লাস 5, এটা হচ্ছে কি ক্লাস 5টা হচ্ছে কি নাউন। তাহলে আমাদের এটা সলভ হয়ে গেল, আই রিড ইন ক্লাস 5। তাহলে অর্থপূর্ণ একটা বাক্য হলো এবং আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর টেন্সের দিক দিয়ে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যদি আজকের এই ক্লাসে থাকতে, তোমাদের কাছে অনেকেই বলতে স্যার একদম ইজি, তোমরা মুখস্থই বলে ফেলতে, কিন্তু আসলে মুখস্থ নির্ভর হওয়া যাবে না, আমাদের বুঝে শুনে পড়তে হবে। তাহলে আমরা 2 নম্বর সেন্টেন্সটা সলভ করব। এখন 2 নম্বর সেন্টেন্সটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে ডু গেট আপ ইউ হোয়েন। 2 নম্বরে আছে কি ডু গেট আপ ইউ হোয়েন। দেখো, যদি কোনো সেন্টেন্সে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বললাম? যদি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এই সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর তোমাদেরকে ইতিমধ্যে আমি পড়িয়েছি বা তোমরাও আমাদের অন্য স্যার ম্যাডামরা পড়িয়েছেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 2 রকম হয়ে থাকে। কয় রকম হয়ে থাকে? 2 রকম। 1 নম্বর হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেন। যদি কোনো সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড হোয়েন, হুইচ, হাউ, হোয়াট ইত্যাদি থাকে তাহলে প্রশ্নবোধক থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা কি ডব্লিউএস কোশ্চেন। তাহলে একদিকে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর প্রথমে কি আছে? এখানে হোয়েন আছে, আমরা ধরলাম কি এটা একটা ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডব্লিউএস হোয়েন থাকার কারণে এটা ডব্লিউএস কোশ্চেনের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি ডব্লিউএস কোশ্চেন থাকার কারণে অবশ্যই ডব্লিউএস ওয়ার্ডটা সেন্টেন্সের কি প্রথমে বসবে। তাহলে এখানে হোয়েন আছে, হোয়েন আমরা হোয়েন কি নিতে পারি হোয়েন। এরপরে হোয়েনের পরে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। কি বসবে? টেন্সের সাবজেক্টের টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি রয়েছে? ডু রয়েছে। তাহলে হোয়েন ডু, হোয়েন ডু, হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হবে সাবজেক্ট হোয়েন ডু ইউ, তারপর একটা ওয়ার্ড রয়ে গেছে যে একটা গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। এরপর প্রশ্নবোধক চিহ্নটা আমাকে দিতে হবে। কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। যদি আমরা না দিই তাহলে এটা কি ইনকারেক্ট হবে। সেন্টেন্সটা তে আমরা কি নাম্বার 0 পেতে পারি, এক্সামিনার ইচ্ছা করলে 0 দিতে পারেন, না হলে ওনার ইচ্ছে 1ও দিতে পারেন প্রশ্নবোধক চিহ্ন না দেওয়ার কারণে। তাহলে অবশ্যই যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর সেন্টেন্সটা ছিল টু গেট আপ ইউ হোয়েন। তাহলে হোয়েন থাকার কারণে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে আমরা বুঝতে পেরেছি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএস কোশ্চেন। তাহলে ডব্লিউএস কোশ্চেনে ডব্লিউএস ওয়ার্ডটাই প্রথমে বসাতে হবে। তাহলে হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। তাহলে একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে গেল। এরপর শিক্ষার্থীরা দেখো আরেকটা সেন্টেন্স আছে এখানে ইন ইউ আর, এরপরে কি আছে ইন ইউ আর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি এখানে কোনো কি ডব্লিউএস ওয়ার্ড নেই। কি নেই? এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই। তাহলে ডব্লিউএস ওয়ার্ড না থাকার কারণে কি এটা ডব্লিউএস কোশ্চেন নয়। তাহলে এটা কি কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন। কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন থাকলে অবশ্যই কি করতে হবে? অক্সিলারি ভার্বটাকে আমাকে বা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে এখানে আছে ইন ইউ আর, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি
কি দেখতে পাচ্ছি আর, তাহলে কি হবে আর এরপরে সাবজেক্ট আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তাহলে কি হবে আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তাহলে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বটাকে আমাকে কি করতে হবে সাবজেক্টের আগে বসাতে হবে। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু বি ভার্ব হিসেবে আর রয়েছে। এই টু বি ভার্বটা আগে বসালে প্রদত্ত সেন্টেন্সটি কি হয়ে যাবে আগে বসাতে হবে এবং তারপরে সাবজেক্ট বসবে, এরপরে কি অবজেক্ট বসবে। তাহলে কি হলো আর ইউ ইল, তুমি কি অসুস্থ। তাহলে আমরা 2 নম্বরে 2 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, একটা হচ্ছে ডাব্লিউএস পারসন আর একটা হচ্ছে কি ইজ নো পারসন। তাহলে এই ধরনের বাক্য থাকলে অবশ্যই আমাকে সেন্টেন্সটা কমপ্লিট করে লাস্টে আমাকে কি করতে হবে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন আমাকে দিতে হবে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 ধরনের সেন্টেন্স সলভ করলাম। 1 নম্বরে হলো অ্যাসার্টিভ, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ। এরপর আমরা আসি 3 নাম্বার, আমরা দেখছি অর্থভেদে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো আরেকটা বাক্য আমি লিখছি দা ডো সাম। হ্যাঁ দেখো দা ডো সাম, এই বাক্যটিতে এই জাম্বল ওয়ার্ডগুলোতে আমরা 3টা ওয়ার্ড লক্ষ্য করতে পারছি। এখানে দা ডু সাম, দেখো তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই। যদি কোনো সেন্টেন্সে জাম্বল ওয়ার্ড আমরা লক্ষ্য করতে পারি সাবজেক্ট না থাকে, ভার্ব এবং অবজেক্ট থাকে এবং আদার্স থাকে, তাহলে আমাদের কি করতে হবে ভার্ব দিয়ে শুরু করতে হবে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কি ভার্ব দিয়ে শুরু হয় আর সাবজেক্টে কি থাকে সাইলেন্ট বা উচ্চ থাকে, লুকায়িত থাকে। সাধারণত সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহৃত হয়। যেমন ডু দা সাম অঙ্কটি করো, কাকে বললাম তোমাকে বা তোমাদেরকে, ইউ ডু দা সাম, তোমরা বা তুমি অঙ্কটা করো। তাহলে ইউটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স কি থাকে সাইলেন্ট থাকে লেখা মানে। তাহলে দা ডু সাম, তাহলে কি হবে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে কি হবে ডু দা সাম, অঙ্কটি করো, তাহলে কি হবে ডু দা সাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 4, আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এই 3টা করলাম। এরপর অবজেক্টিভ সেন্টেন্সের আরেকটা বাক্য আনছি আমি, হ্যাপি ইউ বি মে ফুল স্টপ। দেখো এখানে 4টা ওয়ার্ড আছে, হ্যাপি ইউ বি মে। তাহলে আমরা সাধারণত এই অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য সাধারণত মে দিয়ে শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখানে আমরা মে প্রথমে কি বসাবো মে বসাবো। হ্যাঁ মের পরে কি হবে মের পরে হবে সাবজেক্ট মে ইউ বি হ্যাপি অবজেক্ট মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও বা তোমরা সুখী হও। তাহলে কি হবে হ্যাপি ইউ বি মে। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে মে থাকে তাহলে আমরা ধরে নিব এটা অপটেটিভ সেন্টেন্স বা আশীর্বাদ সূচক বাক্য, অথবা লং লিভ, মেবি, হ্যাপি ইত্যাদি ইত্যাদি ধরনের যদি কোনো থাকে তাহলে কি যেমন লং লিভ আওয়ার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এরকম কোনো কোনো ক্ষেত্রে মে নাও থাকতে পারে, কিন্তু সেটা দ্বারা কি আশীর্বাদ বা ইচ্ছা মনের আকাঙ্ক্ষা বোঝাবে, সেটা কি হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। সাধারণত মে দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরু হয়। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে হ্যাপি ইউ বি মে, তাহলে প্রথমে মে দিয়ে সুন্দর মে ইউ, হ্যাঁ মের পরে কি বসবে সাবজেক্ট বসবে, এরপরে কি আদার্স বসবে। তাহলে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এরপর শিক্ষার্থী বন্ধুরা অবজেক্টিভ সেন্টেন্সের পরে আমরা আসি এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা বাক্য উপস্থাপন করছি, ইজ beautiful bird how the, এরপর
নোট অফ এক্সক্লামেশন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 5 নম্বর সেন্টেন্সটা, ইজ বিউটিফুল বার্ড হাউ দা, এরপর নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্ন আছে। তাহলে প্রদত্ত সেন্টেন্সটিতে 1 2 3 4 5টা ওয়ার্ড আছে। তাহলে আমরা জানি যে আশ্চর্যবোধক সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়, মনের হর্ষ আনন্দ বেদনা বিভিন্ন আবেগ প্রকাশ পায় এটার দ্বারা। তাহলে এখানে সাধারণত কি এগুলো হাউ, হোয়াট, হুররে, এলাস ইত্যাদি দিয়ে শুরু হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাউ শব্দটা রয়েছে। কি রয়েছে? কিন্তু তোমরা এটা লক্ষ্য করবা যে ডাব্লিউএস কোশ্চেনে হোয়াট, হোয়েন, হাউ থাকে, কিন্তু সেখানে কি প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু এখানে হোয়াট বা হাউ থেকে কি থাকবে, নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তাহলে এক্সক্লামেটরি মার্ক বা চিহ্ন থাকার কারণে এটা আমরা ধরতে পারছি যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখানে হাউ শব্দটা আছে, প্রথমে আমরা কি করব, হাউ ব্যবহার করব। হাউ বিউটিফুল, হাউ এর পরে ফার্স্ট আমাকে নিতে হবে হাউ বা হোয়াট যদি থাকতো, তাহলে হাউ, হাউ এর পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। বিউটিফুল ওয়ার্ডটা কি, ওই যে বলছিলাম যে তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে হাউ এর পরে কি বসবে, হাউ বা হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ হিসেবে এখানে রয়েছে বিউটিফুল, হাউ বিউটিফুল। তারপর বসবে এখানে কি আছে, অবজেক্ট আছে বার্ড, হাউ বিউটিফুল দা বার্ড, এরপর হবে ইজ। তাহলে হাউ বিউটিফুল দা বার্ড ইজ, হাউ বিউটিফুল দা বার্ড ইজ। তাহলে প্রথমে বসবে হাউ, হাউ এর পরে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হবে নাউন, নাউনের পরে হবে কি, টু বি ভার্ব। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে 5 নম্বর বাক্যে ইজ বিউটিফুল বার্ড হাউ দা এবং শেষে আছে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন। তাহলে প্রদত্ত বাক্যটি হচ্ছে কি, এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রদত্ত বাক্যটি কি, এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এখানে ইজ থাকার কারণে ধরে নিতে পারছি এই প্রদত্ত সেন্টেন্সটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। তাহলে কি বর্তমান কালে একটা সাধারণত একটা পাখির কথা কি বর্ণনা দেওয়া হলো। তাহলে এটা কি সেন্টেন্সের দিক দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর টেন্সের দিক দিয়ে এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হাউ বা হোয়াট থেকে যদি নোট অফ এক্সক্লামেশন থাকে তাহলে আমরা ধরে নিব এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রথমে হাউ বসবে, হাউ এর পরে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসবে, এরপরে বসবে কি নাউন, তারপরে টু বি ভার্ব বসবে। তাহলে প্রথমে হাউ, হাউ বিউটিফুল